বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দর্শক, আজকে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আরও যারা সব মন্ত্রী হয়েছেন তাদেরও শপথ হয়েছে এবং কে কোন দপ্তর নিচ্ছেন বা দেওয়া হচ্ছে সেই সবও বলা হয়েছে। প্রায় 50 জন মন্ত্রী ওখানে হয়েছেন। দর্শক, আপনারা তো শুনেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু উনি, যেটা আমরাও বলেছিলাম যে ওনার মনে হচ্ছে যাওয়া হবে না, তো সত্যিই কিন্তু উনি যাননি বা যেতে পারেননি। তো যিনি আজকে ওখানে ছিলেন ভারতের তরফ থেকে, তিনি হচ্ছেন স্পিকার ওম বিড়লা। উনি আলাদা করে সাক্ষাৎ করেছেন এবং একটা আমন্ত্রণ চিঠি তুলে দিয়েছেন, এমনটাই খবর। ওখানকার যে মিডিয়া, সেখানে সব খবর হয়েছে। তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। তো এইসব হয়েছে। দর্শক, আমি জানি না কি হবে, তবে অনেকে তো বলছেন যে মন্দের ভালো। যা চলছিল বাংলাদেশে, যেভাবে জামাতিরা বা ওই একেবারে উচ্ছৃঙ্খল ছাত্র দল, তারা যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল, সেই জায়গা থেকে তুলনাই বেটার বিএনপির হাতে এ দেশটা আসাটা। কারণ বিএনপি এর আগেও সরকার চালিয়েছে, আর বিএনপি আর যাই হোক দেশের যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সেটাকে অস্বীকার করে না। কিন্তু জামাতিরা বা ওই নতুন যে দল এনসিপি বা ওই ছাত্রদের যে অংশটা, তারা তো মুক্তিযুদ্ধকে কার্যত অস্বীকার করছিল এবং ফের দেশ স্বাধীন হয়েছে, নতুন করে সংবিধান রচনা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে বলে অনেক তো সব কিছু করার চেষ্টা করছিল। তো সেই জায়গা থেকে এমন একটা দলের হাতে দেশটা এলো যারা বাংলাদেশকে স্বীকার করে, যারা বাংলাদেশের গঠনকে স্বীকার করে। তো যাই হোক, বলা হচ্ছে যে ভালো হবে। এখন দেখা যাক তারেক রহমান কতটা কাজ করতে পারেন। এবং এদিকে তো যারা জামাতি, তাদেরও তো একটা বিরাট সংখ্যার একটা মেম্বার তো এসছে। তো সুতরাং তাদের চাপকে সামলে তারেক রহমান কতটা কাজ করতে পারেন, সেটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে। কিন্তু দর্শক, আমরা যারা ভারতীয় আছি, আমাদের একটা কৌতূহল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। আর একটা বিষয়, যেহেতু ভারতে অবস্থান করছেন ওখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফলে তিনি যেহেতু এখানে আছেন, যেটাকে নিয়ে বাংলাদেশে একটা বিরোধ বিদ্বেষ হচ্ছিল, তো তারেক রহমানরা এটাকে কিভাবে দেখবেন। শেখ হাসিনা তো এখানে আছেন, থাকবেনও হয়তো, তো তারপরেও তারেক রহমান বা তার সরকার ভারতের সঙ্গে সম্পর্কটা কি রাখবে। মানে শেখ হাসিনাকে এখানে রাখার কারণে উনি বা ওনার সরকারও কি ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে চলবে, বা হাসিনাকে ফেরত দিতে হবে, না হলে এই করব সেই করব, বা ওই 7 সিস্টার নিয়ে হুমকি ইত্যাদি ওই সব কি চলবে, নাকি হাসিনা থাকা সত্ত্বেও একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবে তারেক রহমানের সরকার। দর্শক, এই কৌতূহল তো আমাদের আছে। তবে এরই মধ্যে আমি যেটা দেখছিলাম, একটা খবর এখানকার মিডিয়াতেই প্রকাশ পেয়েছে বিএনপির এক নেতার বক্তব্যকে নিয়ে। সেটা হচ্ছে এটা: হাসিনার ভারতে থাকা বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকার সম্পর্কে কোনো বাধা হবে না, জানালো বাংলাদেশের নতুন শাসক দল। মানে বিএনপি জানিয়েছে যে হাসিনার ভারতে থাকা বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকার সম্পর্কে কোনো বাধা হবে না। তো এখান থেকে পরিষ্কার যে হাসিনা আছেন, তাকে রাখা হয়েছে, তার একটা আলাদা গ্রাউন্ড আছে। আর দর্শক, এটা তো আমি আগেও বলেছি যে
ওখানকার সেনা এখানে রেখে গেছে, ওখানকার সেনা এখানে রেখে গেছে, আর পলিটিক্যাল আশ্রয় দেওয়াটা কেউ না বুঝুক বিএনপি ভালো করে বোঝে। বিএনপির নেতারাই তো সব অন্য দেশে পলিটিক্যাল আশ্রয়ে থাকেন। তো তারেক রহমান কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। তো কত বছর লন্ডনে ছিলেন। ফলে উনি তো জ্বালা বোঝেন ওখানকার দেশের মানুষের, বা ওখানকার পলিটিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো উনি তো বোঝেন না, বা ওনার দলের লোকেরাও বোঝেন। তো হয়তো সেই সব মাথায় রেখেই এটা কোন দিন হয়তো আবার ওনাদেরকেও আসতে হতে পারে ভারতে, মানে পলিটিক্যাল আশ্রয় নিতে। তো যাই হোক, যেটা বলা হচ্ছে দর্শক, যে হাসিনা ভারতে থাকলেও হাসিনার ভারতে থাকা বৃহত্তর পরিসরে, মানে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে, যেটা ওনাদের বক্তব্য, যে দিল্লি ঢাকার কোনো মানে ঢাকার মধ্যে সম্পর্কে কোনো সমস্যা হবে না। মানে হাসিনা থাকবেন, নো প্রবলেম। এখন দেশের একটা দাবি আছে, একটা অংশের লোকের হাসিনাকে ফেরত পাঠাতে হবে, এই হবে সেই হবে। তো ইনাদের যা মনোভাব দেখতে পাচ্ছি যে হাসিনা আছেন, কিন্তু ভারতের সঙ্গে আমরা নতুন করে একটা সম্পর্ক তৈরি করব। আর ভারতও কিন্তু সেটাই চায়। ভারত কিন্তু কখনো বলেনি যে হাসিনাকে ওখানে ফেরত নিতে হবে, হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, হাসিনাকে ওই পদে বসাতে হবে, নাহলে আমরা কোনো রকম কোনো কোঅপারেট করবো না। এটা কিন্তু ভারত বলেনি। দেখতেও পাচ্ছেন ভোটের রেজাল্টের দিন থেকে, এমনকি ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন তাকেও কিন্তু শুভেচ্ছা জানানো হয়েছিল, কিন্তু ওনার অবস্থানটা খুব একটা ভালো ছিল না, সুখকর ছিল না। ওনার অবস্থান নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল, বিশেষ করে ওখানে যারা সংখ্যালঘু আছেন হিন্দু, তাদের উপরে যে নির্যাতন, সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল, বরং সেটা নিয়ে এখান থেকে উষ্মা প্রকাশ করা হয়েছিল। তো যাই হোক, এখন তারেক রহমান, ভারত তো সবসময় চায় না যে ওটা একটা আলাদা দেশ, তাদের মতো করে চলুক, বেশি অশান্তি না হয়, বা তার কোনো জের আমাদের দেশে না পড়ে। তো সেই জন্য সবসময় দেখবেন ভারতের তরফ থেকে একটা রিয়াকশান দেওয়া হয়ে থাকে, সুষ্ঠু গণতান্ত্রিক সরকারের পক্ষে সবসময় ভারত এটা চায়। এটা সবসময় দেখবেন যখন পোস্ট করা হতো, বা যখন এখান থেকে বার্তা দেওয়া হতো, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে, তার যারা স্পোক্স পার্সন, মানে প্রত্যেকবারই এই কথাটা বলতেন, সুসংগঠিত মানে গণতান্ত্রিক সুষ্ঠু সরকার কাম্য। এটা দেখুন, এই ধরনের কথা শব্দবন্ধ ইউজ করা হতো। তো তারেক রহমান যখন একটা বিপুল ভোটে জয়লাভ করলেন, একটা বিরাট মেজরিটি, তো সঙ্গে সঙ্গেই দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, উনি শুভেচ্ছা জানালেন এবং পরে আবার ফোনেও কথা বললেন। এই যে আমন্ত্রণ করা হয়েছে, অনেকেই তো ওখান থেকে ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন, কিন্তু সেটা নিয়ে কোনো করেনি ভারত সরকার। ওম বিড়লাকে এখান থেকে স্পিকার, তাকে পাঠানো হয়েছে। তার মানে ভারতও চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা দেশ তৈরি হোক, চলুক। আর আবারও বলছি, ভারত তুলনায় একটু মানে ভাবছে যে এমন একটা দলের হাতে এসেছে যে সেটা অন্তত অন্যদের থেকে, মানে ওখানে যেসব দল আছে আর কি এখন এই মুহূর্তে, তার থেকে বেটার। তো ঠিক আছে, ভারতের ক্ষেত্রেও অনেকটাই এটা স্বস্তিরই বলতে পারি, বা যতটা মানে উদ্বেগ তৈরি হচ্ছিল সেখান থেকে খানিকটা হলেও একটা কমছে বিষয়টা। তো সেই জন্যে ভারত হাত বাড়িয়ে রেখেছে। তো তারেক রহমান আগে কি করেছেন না করেছেন অন্য বিষয়ে, এখন তো বাইরে থেকে একটু নিজেকেও পক্ত করেছেন, বা ওনার দলের লোকেরাও আছেন যারা, তারা কোথাও ভাবছেন যে ভারতের সঙ্গে সম্পর্কে ক্ষতি করে লাভ নেই, এটা করলে আমাদের ক্ষতি। আর জামাত বা ছাত্রদল তারা তো ওই পাকিস্তানপন্থী। কিন্তু তারেক রহমান ভোটের সময় একটা কথা বলেছিলেন যে মানে নো দিল্লি নো পিন্ডি, ঢাকা, মানে এটা একটা, মানে আমি শব্দটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে এই টাইপের যে আমরা দিল্লি না আর পিন্ডিও না, আমাদের ঢাকা, মানে আমরা নিজেদের দেশের একটা ব্যাপার, এটা বলার চেষ্টা করেছিলেন। এটা ভালো, এটা যে কোনো দেশ তো বলবি তার দেশটা সবার আগে। আর সেই সময় এমন একটা ব্যাপার ভারতের ব্যাপারে চলছিল, বেশি ভারত প্রীতি দেখালে হয়তো ওনার আবার রেজাল্টটা অনেক হেরফের হয়ে যেত, কারণ ওখানকার দেশের লোকেদের একটা অংশ একটা অন্য টাইপের। তো তবে অনেক মানুষই আছেন যারা ভারতকে পছন্দ করেন, ভারতের অবদানটা স্বীকার করেন। তো আমি যেটা বলতে চাইছি দর্শক, তারেক রহমান কিন্তু কখনো পাকিস্তান প্রীতি সেই অর্থে দেখাননি যতটা জামাতিরা দেখান। তো সেদিক দিয়ে ভারতেরও মানে একটা মানে ভাবনা কাজ করবে যে, আর যাই হোক, বিএনপি একেবারে ওই জামাতিদের মতো পাকিস্তানপন্থী এটা না। তো সেই জন্য ভারত একেবারে হাত বাড়িয়ে রেখেছে যে সুসম্পর্ক রেখে আমরাও চলতে চাই। হাসিনার মতো করে আছেন, তো ওর সঙ্গে নতুন সম্পর্কে কি যায় আসে, জনতার রায় আপনারা বলছেন নিয়ে এসছেন, তো সরকার গঠিত হলে আমরাও আছি। তো সেই জন্যে ভারত সবসময় সুসম্পর্কের পক্ষে।
আর ভারত অ্যালার্টও থাকে ওই পাকিস্তান এসে এখানে মাতব্বরি করবে সেটা যেন না হয়, বরং আমরা বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা চলবো, পাকিস্তানকে এখানে এন্ট্রি নিতে দেব না। একটা অংশ চাইলেও আমরা চাই না, কারণ সত্যি পাকিস্তান খুব তো ধ্বংসাত্মক একটা দেশ, ওরা আবার বর্ডারে ঘুরে নানান সব ফন্দি ফিকির আটার চেষ্টা করে। ফলে ভারতও চাই সুসম্পর্ক তৈরি হোক, আর বিএনপিও নিশ্চয়ই তাদের তাগিদটা বোঝে যে আমাদেরও দরকার সুসম্পর্ক। তো সেই জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি দর্শক, যে বিএনপির যারা আছেন তারাও কিন্তু চাইছেন যে ওই হাসিনার থাকাটা কোনো ম্যাটার করবে না, এটা হয়ে যাক, সম্পর্কটা উন্নত হোক। ফলে সেদিক দিয়ে ভারত সরকারও খুবই এর মধ্যে আছে, এবং সেই জন্যই হয়তো আমন্ত্রণ করার পরই প্রধানমন্ত্রী হয়তো যেতে পারেননি, তার একটা আলাদা শিডিউল ছিল আগে থেকেই, এই নিয়ে যে সামিট হচ্ছে অন্যান্য দেশের সব রাষ্ট্রপ্রধানরা এসছেন, ফলে তিনি যেতে পারবেন না। আবার কেউ বলতে পারেন যে ডাকলেই যেতে হবে এক্ষুনি, কী দরকার, একটু পরে দেখে শুনে যাবেন, চলো স্পিকারকে পাঠিয়ে আমন্ত্রণ রক্ষা করলাম, এটাও দর্শক কেউ ব্যাখ্যা দিলেও দিতে পারেন। তো যাই হোক, আমরা আগামী দিনে বুঝতে পারবো যখন আমন্ত্রণ করা হয়েছে তারেক রহমান সত্যি ভারতে আসেন কিনা, এলে তখন কী পর্যায়ে বৈঠক হয় সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন, তারপরে আবার বর্তমান প্রধানমন্ত্রী এসছেন, ভারত সরকারের সঙ্গে কথা বলছেন, সেটাও কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার হবে। কিন্তু দর্শক, আমি শেষে যেটা বলতে চাই, তাহলে ইনারা সব কী আর করলেন? হ্যাঁ, হাসিনাকে সরিয়ে শাসন ক্ষমতায় এসে ক্ষমতা ভোগ, নতুন দেশ গড়ব, অমক তমক বললেন টললেন, আবার সেই বিরোধী আসনে আবার কি তাহলে নতুন করে একটা স্বাধীনতার ডাক দিতে হবে? কি হলো? লড়াই করলেন ওনাদের কথা অনুযায়ী, হাসিনাকে উৎখাত করলেন, আবার সেই উৎখাতের দিকেই তাকিয়ে বসে থাকতে হবে? বিরোধী হিসেবে, বিরোধী শক্তি হিসেবে, বিরোধী দল হিসেবে না, একটা শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বিরাট স্বস্তি, ক্ষমতায় চলে এলাম, এবার আমাদের মতো করে দেশটা চালাবো। এখন সেই বিরোধী জাস্ট কয়েক মাস বা এক বছরের একটু বেশি আবার সেই বিরোধী আসনে, আসলে এনারা সব এখন বিরোধী আসনে বসতে বাধ্য হচ্ছেন, সংখ্যা খুব কম, কারণ বিএনপি একাই তো 209টা, জোট মিলিয়ে 212, 300 আসনের মধ্যে। ফলে এনারা এখন বিরোধী মানে আবার সেই শাসক বিরোধী কথা, আবার সেই স্বাধীনতার ডাক দিতে হবে, আবার সব হই রই করতে হবে আর কি। জাস্ট কয়েকটা মাসের ওনারা ক্ষমতা ভোগ করলেন, তারপরে আবার সেই বিরোধী আসনে। খুব একটা লাগ ভালো গেল না আর কি ইনাদের। জামাতের নেতা শফিকুর সাহেব, তারপরে এদিকে নাহিদ ইসলাম এনসিপি, আবার তো ওনাদের অনেক নেতারা, সমন্বয়করা হেরেও গেছেন। তো ফলে এনাদের ক্ষমতা স্বস্তির সংসার খুব বেশি দিন কাটলো না, বিরোধী আসনে বসতে হচ্ছে। বিরোধী পদ পেয়েছেন যা পদ দেওয়া হয়েছে, তো এখন বিরোধী আসনে ওনারা এখন দেখছি কেউ আবার ফুঁসছেন, আমরা এসব সহ্য করব না, ফের রাস্তায় নামবো, ফের একটা নতুন করে স্বাধীনতার ডাক ওনাদেরকে দিতে হবে। ওনারা হয়তো সেই অপেক্ষাতে রয়েছেন, বা দিন হয়তো এখন থেকে ঠিক করছেন। ইতিমধ্যেই ওনাদের একটা যে ওই সংবিধান সংস্কার পরিষদ একটা কি হয়েছে গণভোট, সেটা নিয়ে বিরোধ বেঁধে গেছে, কারণ বিএনপি ওটাতে খুব একটা দেখাচ্ছে না, ইচ্ছা প্রকাশ করছে না, যেটা ইউনূস চালাকি করেছিলেন, একটা কৌশল করেছিলেন আর কি, যে এমন একটা কলকাঠি নেড়ে দিয়ে যাবো, ক্ষমতায় না থেকেও কোথাও একটা যেন আমাদের প্রভাব থাকবে ওই সংস্কার ইত্যাদির মাধ্যমে। তো খুব একটা বিএনপি গুরুত্ব দিচ্ছে না, তাতে শপথ নেননি ওখানকার সদস্যরা, সেটা নিয়ে এখন বিরোধ লেগে গেছে। তো বিরোধ যেভাবে লাগছে শুরু থেকেই, আসলে এমন একটা স্বপ্ন ওনারা দেখে ফেলেছিলেন, হঠাৎ করে সব জিরোতে নেমে যাওয়া, ফলে হিরো থেকে জিরো হওয়াটা সহ্য করা যাচ্ছে না। ফলে ওনারা কতদিন তারেক রহমানকে সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করতে দেবেন, এটা একটা ব্যাপার রয়েছে। আবার যদি ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলার চেষ্টা করেন তারেক রহমান, এনাদের তো মেন এজেন্ডাই হচ্ছে ভারত বিদ্বেষী, পাকিস্তানপন্থী কার্যত। ফলে এনারা হয়তো আরও লম্পজম্প করবেন। তারেক রহমানকেও কিছুটা কঠোর মনোভাব নিতে হবে। এখন প্রথম হয়তো একটু গায়ে মাথায় হাত বুলিয়ে সব কিছুকে চালানোর চেষ্টা করছেন, কিন্তু আগামী দিনে কিন্তু ওনাকেও একটু কঠোর অবস্থান নিতে হবে, নাহলে কিন্তু সরকার চালানোটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আপাতভাবে বলবো কোথাও একটা যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেই জায়গা থেকে সাময়িক হলেও একটা স্বস্তির পরিবেশ কোথাও আমাদের মনে হচ্ছে। কিন্তু দেশটার নাম যেহেতু বাংলাদেশ, এই স্বস্তি কতদিন থাকবে এক কঠিন প্রশ্ন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, অবশ্যই বলবেন। এবং ভারতের কি অবস্থান হওয়া উচিত, তারেক রহমান বা তার দল যে মনোভাব ব্যক্ত করছে, এটাই কি ঠিক?
ভারতের কি সুসম্পর্ক যদি বাংলাদেশ চায় তাহলে কি সেই মতোই চলা উচিত নাকি পুরোপুরি বয়কট করে দেওয়াটা উচিত? ভারতের যদি লাভবানের দিকটা বলতে বলি তাহলে কোন দিকটা দিয়ে লাভবান হতে পারে ভারত, কী ধরনের সম্পর্ক বজায় রাখলে? অবশ্যই দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।